হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য কিন্তু এখন অনেক অনেক ভালো খবর আসতে চলেছে, কারণ তোমরা জানো যে আমাদের সরকার তো বদলে গেছে। আর আশা করছি এই সরকারের আমলে আমরা অনেক নতুন নতুন চাকরির ভ্যাকেন্সি দেখতে পাবো, অনেক অনেক ভ্যাকেন্সি তোমরা পাবে। আর অলরেডি একটা দারুণ চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। কি সেটা? সেটা হলো WBPSC মিসলেনিয়াস। যারা যারা এখনো জানো না, আজকে গিয়ে ফর্ম ফিল আপটা করে ফেলো, কারণ আর বেশি দিন হাতে সময় নেই। 20 তারিখ অব্দি টাইম আছে ফর্ম ফিল আপের। তো মিসলেনিয়াস 2026 পরীক্ষায় তোমরা অবশ্যই বসবে, কারণ এজ লিমিটটা এখানে অনেক বেশি। এই পরীক্ষার ব্যাপারে ডিটেলস যদি জানতে চাও, ডিটেলস লিখে কমেন্ট করো, অবশ্যই তার জন্য আমি ভিডিও এনে দেবো। আর তার সাথে বলে রাখি, যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো বা এখনই ভেবে ফেলেছো যে করবে, তাদের জন্য তারা কিভাবে প্রস্তুতি করবে। মিসলেনিয়াসের প্রিলিমসে তোমাদের অ্যারিথমেটিক থাকবে 50 নম্বরের, 25টা প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে। এছাড়া জিকে জিএস এগুলো তো থাকবেই। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই প্রস্তুতির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBPSC মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে পরীক্ষার নোটিফিকেশন 2023 সালে এসেছিল এবং যে পরীক্ষাটা হয়েছিল 2024 সালে, এর যতগুলো অঙ্ক সেই পরীক্ষায় এসেছিল, সব প্রশ্ন আজকে আমি তোমাদের দেখাবো এবং তার সলিউশন কিভাবে সহজ উপায়ে করা যায় সেটাও দেখাবো, যাতে তোমাদের ধারণা তৈরি হয় যে তোমাদের প্রস্তুতিটা ঠিক কিভাবে করতে হবে, কি কি চ্যাপ্টারের উপর জোর দিতে হবে, সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আর এরপরে তোমাদের শুরু হবে মিসলেনিয়াসের ক্লাস। তো আজকে প্রস্তুতির শুরুতে আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। ম্যাথসের প্রথম প্রশ্ন একটা ক্যালেন্ডারের প্রশ্ন আছে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। আর তার সাথে বলবো যে যারা আজকে চ্যানেলে প্রথম আছো, তারা অবশ্যই যে কোনো চাকরির খবর পাওয়ার জন্য আর এরকমই ক্লাসেস পাওয়ার জন্য এক্ষুনি প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর তার সাথে অলরেডি আমার মেম্বার যত রয়েছে ইউটিউব ফ্যামিলির, আমার পরিবারের সদস্যের মতো হয়ে গেছে তোমরাও। যেরকম তোমরা ভালোবাসা দিয়েছো সেইভাবে ভালোবাসা দিতে থাকো, লাইক করতে থাকো প্রত্যেকে। যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আজকে ক্লাস করে একটা অন্তত কমেন্ট করে যাবে যে কেমন লাগলো ক্লাসটা করে, অঙ্কগুলো শিখে কেমন লাগলো। আর প্রত্যেকে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে থাকো নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে। ওকে, চলো। তো প্রথম প্রশ্ন কি বলছে, 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কি বার হবে? প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2024 সালের 12ই জানুয়ারি আমরা জানি, আমরা ডাইরেক্ট চলে যাব 2025 সালের 12ই জানুয়ারিতে। 2025 সালের 12ই জানুয়ারি পর্যন্ত টোটাল 1 বছর হবে। 1 বছর মানে আমরা কি জানি, 365 দিন। কিন্তু আমি এখানে লিখবো 366 দিন। কেন লিখবো 366 দিন? তার কারণ হচ্ছে এই যে 2024 সালটা তোমরা দেখতে পাচ্ছ, একে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে। 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ মিলে যায়, তখন আমরা কি বলি, তাকে লিপ ইয়ার বলি। আর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে 1 দিন এক্সট্রা হয়, 28 দিনের বদলে 29 দিনে হয়। তার মানে 365 দিন না হয়ে এই 12ই জানুয়ারি থেকে 2025-এর 12ই জানুয়ারি অবধি রয়েছে 366 দিন। এবার যত দিন সংখ্যা হয় তাকে 7 দিয়ে ভাগ করতে হয়। 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার বা ভাগশেষ কি থেকে যাচ্ছে, দেখো 2 থাকছে। রিমাইন্ডার বা ভাগশেষ থাকছে 2। তার মানে এই 12ই জানুয়ারি যদি শুক্রবার হয়, 2 দিন পরে এই 12ই জানুয়ারি হবে সানডে, মানে রবিবার। রবিবার হলো 12ই জানুয়ারি। আমরা 2025 সালে তো প্রবেশ করলাম, আমাদের দরকার 2025 সালের 7ই জুন। তো 12ই জানুয়ারি থেকে আমরা জানি জানুয়ারি মাস হচ্ছে 31 দিনের হয়, তাহলে 12ই জানুয়ারির পর থেকে আর কতগুলো জানুয়ারি মাসের দিন আছে, 19 দিন। ফেব্রুয়ারি মাসে যাচ্ছি, 2025 সাল, লিপ ইয়ার না। ফেব্রুয়ারি মাস যেমন 28 দিনের হয় সেরকমই হবে, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 28 দিন। এরপর আসবে মার্চ মাস। মার্চ মাস কত দিনের, 31 দিনের। এরপর আসছে এপ্রিল মাস। এপ্রিল মাস কত দিনের, 30 দিনের। এরপর আসলো আমাদের মে মাস, আবার 31 দিনের। আর জুন মাসের পুরোটা আমাদের গুনতে হবে না, কতদিন, 7 দিন। এই যে 30, 31 যাদের গুলিয়ে যায় তাদের জন্য একটা মজার নিয়ম বলছি। নিজেদের হাতটা এরকম মুট করো, এই যে উঁচু জায়গাটা এটা মানে 31, আর এই খাতটা মানে হচ্ছে 30। এই দেখো আমি এখানটা দেখাচ্ছি, উঁচু জায়গা 31, ভেতরে হচ্ছে 30। জানুয়ারি ফেব্রুয়ারি এসব মানে না, মার্চ এপ্রিল মে জুন
জুলাই, জুলাইতেও একটা 31 হয়, আবার আগস্টেও একটা 31 হয়। তাহলে জুলাই, আগস্ট, আবার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এইভাবে যদি গোনো 31, 30-এ কোনোদিনও কোনো ভুল হবে না, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা যোগ করি টোটাল কত দিন আছে। 9, 8 এ 17, 18, 0 মানে 18, 19, 19 আর 7 আমাদের হচ্ছে দাঁড়াচ্ছে 26, 26-এ 6, হাতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, মানে 146 দিন টোটাল দাঁড়ালো এই 12ই জানুয়ারির পর থেকে 7ই জুন অবধি। একেও আমরা ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে 6, তার মানে রবিবার থেকে 6 দিন পর। রবিবার থেকে 6 দিন পর কি বার হয়? শনিবার। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, শনিবার। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, দেখে নাও সলিউশন। এবং এই অঙ্কটা করার পর যাদের মনে হচ্ছে ম্যাম ক্যালেন্ডারের উপর একটা ক্লাস নিন, তারা প্রত্যেকে ক্যালেন্ডার লিখে একটা করে কমেন্ট করো। ক্যালেন্ডারের উপরে ডিটেলস আমি ক্লাস করিয়ে দেবো, যাতে ক্যালেন্ডারের অঙ্কে কারোর কোনো ভয় না থাকে। ওকে, চলো চলে যাব আমি এবার আমার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। 2 নাম্বার প্রশ্ন সুদ কষা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন রয়েছে, ভীষণই সহজ একটা প্রশ্ন। কি আছে দেখো, বলছে কোন মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে। ওকে, এই হচ্ছে প্রশ্ন। তোমরা একবার ট্রাই করো। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে সরল সুদের যে সূত্রটা আছে SI equals to PTR by 100। যারা যারা আমার সরল সুদের ক্লাস করেছো প্রত্যেকে জানো যে SI equals to PTR by 100। এবার এই যে কি বলছে, মূলধনেরটা বছরে দ্বিগুণ হবে। ধরো মূলধন ছিল P টাকা, দ্বিগুণ হলো মানে 2P টাকা হয়ে গেল। তাহলে 2P টাকা যদি হয়ে যায়, সুদ হিসাবে কত টাকা পেলো? P টাকার ছিল, আরো P টাকা পেয়েছে, তাই জন্য 2P হয়েছে। তার মানে সুদও পেয়েছে কি সেম অ্যামাউন্ট। আজকে ধরো 100 টাকা তুমি ব্যাংকে রেখেছো, দ্বিগুণ হয়েছে মানে 200 টাকা হয়েছে। তাহলে তোমার 100 টাকা 200 টাকা হলো, তাহলে সুদ কত টাকা পেয়েছো? সেই 100 টাকাই। তার মানে মূলধন যত টাকা, সুদও তত টাকা। এবার দেখো SI এর জায়গায় আমি তাই লিখলাম P, P তো সেম ছিল, TR by 100। P আর P কেটে গেল, এখানে 1। টাইম আমরা জানি না, রেট বলা আছে কত? 6.14, গুণ করলে হয় 4 6 24 আর 1 25, তাহলে 25 বাই 4, 100 দিয়ে গুণ করলে 400, এখানে হবে 16। তাহলে এই 16টা একের সাথে গুণ হলে হবে 16 1 16, তাহলে কত বছর? 16 বছর। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন। ভীষণ সহজ একটা প্রশ্ন, জাস্ট আমাদের একটা সূত্রই লাগলো, SI equals to PTR by 100। আচ্ছা, এখানে যদি দ্বিগুণের বদলে 3 গুণ বলতো তাহলে কি হতো? P থেকে 3P হয়েছে, তাহলে সুদ কত পেয়েছে? 3P minus P 2P। এখানে SI এর জায়গায় আমরা 2P লিখতাম, 16 দুগুণী 32 বছর উত্তর হতো। এরকমই 3 গুণ 4 গুণ যাই বলুক না কেন, আমরা এই সূত্রটা বসাবো আর অঙ্ক করে নেব। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে অনুপাত চ্যাপ্টারের থেকে একটা প্রশ্ন। কি বলছে? রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। তাহলে কে কে আছে? রবি আর মধু। গল্পের বইয়ের অনুপাত কত? 2:3। বলছে গতবার বইমেলা থেকে 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে কটা বই মধু নতুন করে ক্রয় করেছে? 6টা বই। ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত 1:3। এবার বলছে রবি আর মধুর প্রথমে কটা করে বই ছিল, মানে এই যে 2:3 এর জায়গায় সংখ্যাটা কত ছিল, এটা হচ্ছে প্রশ্ন। অনুপাত চ্যাপ্টার থেকে প্রশ্নটা, এবং ভীষণই সহজ একটা প্রশ্ন। যারা আমার ক্লাস করেছো, একটা দুটো ক্লাস করলে এই অঙ্ক কারোর আটকাবে না। কি হবে দেখো, একটা রেশিও থেকে আর একটা রেশিও তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? একদিকে যোগ হয়েছে। যখনই এরকম হবে, দেখো রবির তো সমান থাকার কথা ছিল। কেন? কারণ রবির তো কোনো বই কেনেও নি বা বই বিক্রিও করেনি, কিন্তু এখানে 2 আছে আর এখানে 1 আছে।
তো আমরা সমান করার জন্য একে 2 দিয়ে গুণ করলাম। তো এখন এই নতুন রেশিওটা হবে 2:6। এই রেশিওটা যেমন ছিল থাকলো 2:3। তার মানে রবির কাছে আগেও দুটো বই ছিল, এখনো দুটো বই আছে। আর মধুর কাছে আগে 3টে বই ছিল, এখন 6টা বই আছে। তাহলে মধুর কাছে কটা বই বেশি হলো? 3টে। কিন্তু অরিজিনালি মধুর কাছে কতগুলো বই কিনেছিল? 6টা। এবার তুলনা করব, 3 মানে হচ্ছে 6, 1 মানে তাহলে কত? 3 দুগুণী 6। চেয়েছে কি ওদের কতগুলো করে বই ছিল, তাহলে 2 মানে 2 দুগুণী 4, 3 মানে 3 দুগুণী 6। তাহলে ওদের কাছে 4টে আর 6টা বই ছিল। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। আশা করি সবার বোঝা গেছে। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। 4 নাম্বার প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক। বলছে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটি কতবার আছে, এবং ভীষণই মজাদার প্রশ্ন। এই প্রশ্নটা সবাই একবার করে উত্তর করে যাবে। তার কারণ হচ্ছে এক একজন এক এক জায়গায় এক এক রকম উত্তর এটার করছে। এমনকি খুব বড় বড় ইউটিউব চ্যানেলগুলোতেও আমি দেখছি এর ভুল উত্তর করানো হচ্ছে। তো এটা আমি একটু ডিটেলসেই তোমাদেরকে উত্তরটা বলবো যে কিভাবে এর আনসারটা বার করতে হচ্ছে। দেখো, 1 থেকে 7-এর মধ্যে বলেছে 7/11 ভগ্নাংশটা কতবার আছে। এই ধরো আমাদের 1 আর এখানে রয়েছে 7। 1কে আমরা লিখতে পারি তো 11/11 করলে 1 আসে। তাহলে এই যে 7/11 এই ভগ্নাংশটা 11/11 থেকে তো ছোট, তার মানে এটা 1-এর থেকে ছোট। তাহলে 1 থেকে 7-এর মধ্যে এই ভগ্নাংশটা ডাইরেক্টলি নেই, মানে একদম 7/11 ভগ্নাংশটা নেই। কে থাকতে পারে? এর গুণিতক থাকতে পারে। ঠিক আছে, এরপরে আসছি 7। 7 মানে হচ্ছে 77/11 করলে 7 পাওয়া যায়। তার মানে 7/11 গুণিতক যে কিনা 11/11 থেকে 77/11 মধ্যে আছে। কে কে আছে ভাবো। 7/11 যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে আসে 14/11, তাহলে এর মধ্যেই পড়ছে। 3 দিয়ে গুণ করলে 21/11, 4 দিয়ে গুণ করলে 28/11, 5 দিয়ে গুণ করলে 35/11, 6 দিয়ে গুণ করলে 42/11, 7 দিয়ে গুণ করলে 49/11, 8 দিয়ে গুণ করলে 56/11, 9 দিয়ে গুণ করলে 63/11, 10 দিয়ে গুণ করলে 70/11। এরপরে 11 দিয়ে গুণ করলে দেখো এই সংখ্যাটা চলে আসবে। তার মানে এটা তো 7 হয়ে গেল। চেয়েছে কি 1 থেকে 7-এর মধ্যে, তাহলে ওটা আমরা নেব না। তাহলে কতগুলো সংখ্যা পেলাম? 4টে, 4টে 8টা আর 1-এ 9টা। উত্তর হবে অপশন নাম্বার সি 9টা। এবার এখানে যেটা অনেকেই ভুল বলছে, উত্তর হবে 11টা। কেন ভুল বলছে? আমি যদি এটাকে কাউন্ট করতাম তাহলে এটা 10টা হতো, কিন্তু 7/11কে তো আমি কোনোভাবেই কাউন্ট করতে পারবো না, কারণ ওটা তো 1-এর থেকে ছোট। তাহলে প্রশ্নটা যদি এরকম বলতো 0 থেকে 7-এর মধ্যে কতবার 7/11 আছে, তাহলে ডাইরেক্টলি আমরা ভাগ করতাম 7 ভাগ 7/11 করে 11 উত্তর আসতো। কেন? কারণ আমরা এই 7/11টাকে এই 1-এর আগে যেটা আছে সেটাকেও কাউন্ট করতাম, আর 77/11কেও কাউন্ট করতাম, তাহলে আমরা উত্তর 11 পেতাম। কিন্তু এখানে অ্যাকচুয়ালি উত্তর হয়ে যাবে 9। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। আচ্ছা, চলে যাচ্ছি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নাও। সময় এবং কার্য থেকে একটা প্রশ্ন আছে। কি বলছে? এ একটি কাজ 9 দিনে করে এবং বি একটি কাজ 6 দিনে করে। তাদের সাথে সি যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? তো এগুলো আমরা এলসিএম মেথডে সলভ করব। এ 9 দিনে করে, বি করে হচ্ছে 6 দিনে, আর এ বি সি তিনজন একসাথে মিলে করে 3 দিনে। এলসিএম বা লসাগু হয় 18। এখানে লিখলাম, এটা ধরতে হয় মোট কাজ। ভাগ করো, 18 ভাগ 9 2, 18 ভাগ 6 3, 18 ভাগ 3 6। যারা এগুলো কিছুই বুঝতে পারছো না তাদেরকে ক্লাস করতে হবে সময় ও কার্যের, তবে এটা পরিষ্কার হবে। আর যারা জানো তারা বুঝতে পারছো।
3 আর 2 এর যোগফল 5, তার মানে শুধু সি এর এফিসিয়েন্সি হচ্ছে 6 বিয়োগ 5 1। তাহলে সি এর কতদিন সময় লাগবে? 18/1, মানে 18 দিন সময় লাগবে। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখে নাও সলিউশন। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। এটাও খুবই সহজ একটা অঙ্ক ছিল। ক্লাসটা করে বুঝতেই পারছো মিলিয়ে মিশিয়ে তোমাদের অঙ্ক দিয়েছে। এরকম না যে সব প্রশ্নই মডারেট বা এরকম না সব প্রশ্নই ইজি, সব রকম চ্যাপ্টার মিলিয়েই কিন্তু কোশ্চেন সেট তৈরি হয়েছে। আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে যাব আমি 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, যারা ভাবছো যে তোমরা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি অফলাইনে নিতে চাইছো, তাদের জন্য রয়েছে আমাদের অফলাইন সেন্টার বারাসাতে এবং কলকাতায়। তো তোমরা এর জন্য যোগাযোগ করতে পারো। বারাসাতের যারা কাছাকাছি রয়েছে তারা যোগাযোগ করবে 9088890080 নাম্বারে। যারা কলকাতার কাছাকাছি রয়েছে সেখানে সেন্টারে যেতে চাইছো তারা যোগাযোগ করো 9088890035 নাম্বারে। তোমরা যোগাযোগ করে আমাদের যত কোর্সেস রয়েছে সব কোর্সের ডিটেলস জেনে নাও। আর তার সাথে তোমরা আনলিমিটেড টাইমের জন্য চাকরির প্রস্তুতি কিভাবে নেবে সেটাও জেনে নাও। তো যে কোনো প্রশ্নের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, চলো নেক্সট। বলছে সঠিক উত্তরটা নির্বাচন করো। কি কি অপশন আছে? দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, এটা কি সঠিক উত্তর? আচ্ছা, দুটো অমূলদ সংখ্যা, ধরো আমি নিলাম √2 আর -√2, এদের যোগ করলে কি হবে? এদের যোগ করলে কি পাবো? 0 পাবো। 0 কি একটা অমূলদ সংখ্যা? না, 0 একটা মূলদ সংখ্যা। তাহলে অপশন নাম্বার এ হবে না। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা। ধরো আমি √2 সাথে √2 যোগ করলাম বা যোগ করলাম, তাহলে কি হবে? 2√2। তাহলে এটাও কি হলো? একটা মূলদ সংখ্যা। তার মানে এটা কি সঠিক? আমাদের বলেছে সঠিক কোনটা। তাহলে দুটো অমূলদ সংখ্যাকে যোগ করলে সর্বদা আমরা মূলদ সংখ্যাও পাবো না বা সর্বদা আমরা অমূলদ সংখ্যাও পাবো না, কারণ আমরা দুটোরই এক্সাম্পল দেখলাম। একবার আমরা মূলদ পেলাম, একবার আমরা অমূলদ পেলাম। চলো, এটাও হবে না। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, এটা হতে পারে। বলছে দুটো যখন অমূলদ সংখ্যা যোগ করব সব সময় কিন্তু অমূলদ হবে না। এখানে কি দেখলাম? একবার মূলদও হতে পারে। তো সেই জন্য অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা দেখো, ভালো করে দেখবে, প্রথম দুটো কমা আছে, তারপরে একটা সেমিকোলন আছে। তার মানে এটা শুধুমাত্র সংখ্যা শ্রেণী না, সংখ্যার গ্রুপ। কিরকম? যেমন 5, 7, 8 একটা গ্রুপ যেটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি হয়েছে। 6, 8, 12 একটা গ্রুপ যেটা একটা নির্দিষ্ট প্যাটার্নে তৈরি হয়েছে। তাহলে 7, 9 এর সাথে কোন সংখ্যা সেই প্যাটার্নে ম্যাচ করবে? দেখো, 5 আর 7 গুণ করলে হয় কত? 35। 5 7 35। 35-এর 5 আর 3 যোগ করলে পাওয়া যায় 8। আবার 6 আর 8 গুণ করলে হয় 48। আর 8 আর 4 যোগ করলে পাওয়া যায় 12। একইভাবে 7 9 63, আর 6 আর 3 যোগ করলে পাওয়া যাবে 9। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি 9। অপশন নাম্বার ডি 9 হয়ে গেল রাইট আনসার। আশা করি বোঝা গেল। চলে যাব পরবর্তী প্রশ্ন। বলছে 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? একটা সূত্র যাদের মনে আছে তারা এই অঙ্কটা করে ফেলতে পারবে। কি সূত্র? n × n+1/2। n কত? 100। n+1 101 বাই 2, মানে 50 গুণ 101, 5050। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। তাহলে খাতায় নোট করতে হবে এই সূত্রটা, n × n+1/2। একদম সহজ প্রশ্ন চলছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হবে? দেখো, প্রথমে আমরা যদি ধরি 700 টাকা মিতা নিয়ে ব্যবসা শুরু করেছে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এর সাথে আমরা যখনই সময় গুণ করি লাভ পাওয়া যায়। কত মাস চলেছে? 4 মাস। 4 মাস পরে মিতা আরো 500 টাকা বাড়িয়ে দিয়েছে, মানে 1200 টাকা।
বাকি কত মাস চলেছে? বছরের শেষ বলেছে, তার মানে 1 বছর 12 মাসে প্রথম 4 মাস হয়ে গেছে, তাহলে বাকি 8 মাস। একইভাবে আমি যদি অরুণের কথা বলি, অরুণ 900 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। কত মাস চলেছে? 4 মাস চলেছে। তারপরে অরুণ কি করলো? 500 টাকা যখনই যোগ করলো, অরুণ 300 টাকা তুলে নিল, তার মানে 600 টাকা রয়েছে। কত মাস? বাকি 8 মাস। এটার রেশিও দরকার। দেখো 4 7 28, 8 12 96, 28 আর 96। শূন্যগুলো কেন লিখলাম না? রেশিও করলে কাটাকুটি হয়ে যাবে। 4 9 36, 6 48, 124, 84, 4 দিয়ে ভাগ করলে 31:21। তার মানে মিতা আর অরুণের মধ্যে এই রেশিওতে লাভ ভাগ হবে। মোট লাভ কত? 31 যোগ 21 করলে 52। এর ভ্যালু বলা আছে কত? 1720। তাহলে 1 মানে কত আর 31 মানে কত করতে গিয়ে একটা সমস্যায় পড়বে, 52 দিয়ে এটা ভাগ যাচ্ছে না, তার মানে দশমিকে আসবে। দশমিকে এর মধ্যে কোনোটাই নেই, তাহলে অপশন নাম্বার ডি, ওপরের কোনোটি নয় হয়ে যাবে উত্তর। আর যদি ভাগ যেত, তাহলে 1 মানে কতবার করতে ভাগ করে, 3 মানে কত যা পেলে তাকে 3 দিয়ে, 31 মানে কত তাকে 31 দিয়ে গুণ করতে আনসার পেয়ে যেতে। এখানে আমরা দেখলাম দশমিক ছাড়া হতে পারে না, তাই জন্য অপশন নাম্বার ডি, ওপরের কোনোটি নয় উত্তর হয়ে গেল। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। চলে যাব পরবর্তী প্রশ্নে। 10 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? বলছে টমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? এর থেকে সোজা প্রশ্ন আর পরীক্ষায় কিছুই আসতে পারে না। কি ক্রয় মূল্য? 115। 20% লাভে যদি বিক্রয় মূল্য হয়, তাহলে 100 যোগ 20, 120 বাই 100 দিয়ে গুণ করে দাও। 0 0 কাটলো, 5 দুগুনি 10, 5 দুগুনি 10, 3 5 15, 6 দুগুনি 12, 138 টাকা। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। একদম লাভ ক্ষতির বেসিক কনসেপ্ট যদি কেউ জেনে থাকে, সেই এই অঙ্কটা করতে পারবে। লাভ ক্ষতি চ্যাপ্টারের খুব বিশেষ কিছু জানতে হবে না, যদি লাভ ক্ষতি চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট জানা থাকে তবেই এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কিরকম কিরকম প্রশ্ন আসছে। কোনো প্রশ্নের জন্য একদম ডেপথে কনসেপ্ট দরকার, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা দরকার, কোনো প্রশ্ন আবার এরকম এতটাই সোজা। তো প্রত্যেকটা তো চলো এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন কি বলছে। 11 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে বলছে, অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লভ্যাংশ হিসাবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? আচ্ছা, 69 টাকার মধ্যে বিমল 46 টাকা পেয়েছে, তাহলে অমল কত টাকা পেয়েছে? 23 টাকা। তাহলে অমল আর বিমল এদের দুজনের লাভের যদি আমরা অনুপাত করি, লাভের অনুপাত 23:46, তার মানে লাভের অনুপাত 1:2। আবার আমরা যদি এটা দেখি যে এদের সময়ের অনুপাতটা কত, দেখো অমল বলেছে 9 মাসের জন্য আর বিমল 6 মাসের জন্য, তাহলে 9:6, মানে 3:2। এবার তোমরা নিশ্চয়ই জানো যে সময়, এই যে আমাদের কি আছে, লাভ হচ্ছে 1:2 আর সময় হচ্ছে 3:2। লাভ বাই সময় করলে পাওয়া যায় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। 1/3 কি করলাম, কোথা থেকে? লাভ বাই সময়, 1/3, এখানে 2/2, 3 দিয়ে দুদিকে গুণ করলে 1:3। তাহলে 1 মানে আসলে কত টাকা? 500 টাকা। 3 মানে 1500 টাকা। উত্তর হয়ে গেল 1500 টাকা। অপশন নাম্বার বি। দেখে নাও সলিউশন।
চলে যাব এবার পরবর্তী প্রশ্নে। 12 নাম্বার প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে? মূলদ সংখ্যার মান। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে, এর ডেফিনেশনটা কি? কোন সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। তাহলে ধরো 1/3 পি বাই কিউ, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। দশমিকে নিলে কি হচ্ছে? 3 চলতেই থাকছে, এটাকে লেখা যায় 0.3 বার, মানে আবৃত দশমিক, যেটা বারবার আসছে। তাহলে মূলদ সংখ্যার মান আবৃত দশমিককে প্রকাশযোগ্য নয়, সর্বদাই আবৃত দশমিকের প্রকাশযোগ্য। দেখো প্রকাশযোগ্য সেটা তো দেখলাম, সর্বদা কি? ধরো 1/2, এটা কত হবে? 0.5। এটা তো আবৃত দশমিক না, তাহলে সর্বদা নয়, কিন্তু আবৃত দশমিকের প্রকাশযোগ্য। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। আর এই উত্তরগুলো তুমি তখনই করতে পারবে যখন তোমার এই ধারণাটা স্পষ্ট হবে। সংখ্যা তত্ত্বের যে ধারণা, সেটাই কনসেপ্টটা তোমার কিন্তু স্পষ্ট লাগবে, তবেই তুমি এই ধরনের উত্তর করতে পারবে। আর দেখতেই পেলে এই টাইপের কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন এসেছে। ওকে, চলে যাব 13 নম্বর প্রশ্ন। বলছে 12টা কমলা লেবু 5টা ঝুড়িতে ভাগ করা হলে সেটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এটা আমি বলবো না, এই প্রশ্নটা সব থেকে সহজ প্রশ্ন, এটা তোমরা হোমওয়ার্কে জানাবে। 13 নাম্বার প্রশ্নের উত্তরটা সবাই কমেন্ট করবে, 13 লিখে এবিসিডির মধ্যে কোনটা হবে কমেন্ট করবে। আমি একটু সরে দাঁড়ালাম, প্রত্যেকে দেখে নাও, যেটা হবে প্রত্যেকে কমেন্ট করবে। এটা বলবো না, এটা সব থেকে সহজ প্রশ্ন, তোমরা কমেন্টে উত্তর দাও, তারপরে আমি বলে দেবো কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, চলো, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে দেখে উত্তর করবে। 14 নাম্বার প্রশ্ন কি বলছে? 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 30 কিমি পার ঘন্টা বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। মানে ধরো এই দুটো জায়গার মধ্যে দূরত্ব 120 কিলোমিটার। এখান থেকে একটা ট্রেন আসছে 60 স্পিড নিয়ে, এখান থেকে একটা ট্রেন আসছে 30 স্পিড নিয়ে। এবার বলছে অধিক গতিসম্পন্ন ট্রেন কোনটা? এই ট্রেনটা 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তাহলে 40 মিনিটে এই ট্রেনটা কতটা যাবে? এই ট্রেনটা 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার। 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। তাহলে 60 মিনিটে যায় 60 কিলোমিটার। তাহলে 40 মিনিটে কত কিলোমিটার যাবে? 40 কিলোমিটার যাবে। তাহলে 40 মিনিটে এই ট্রেনটা গেছে 40 কিলোমিটার। দুজনে তো একই সাথে যাত্রা শুরু করেছিল, তাহলে এই 40 মিনিট ধরে এই ট্রেনটাও তো এগিয়েছে। এই ট্রেনটার কথায় যদি আসি, এই ট্রেনটা 1 ঘন্টায় বা 60 মিনিটে যায় 30 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যায় কত কিলোমিটার? 30/60 মানে হাফ কিলোমিটার যায় 1 মিনিটে। তাহলে 40 মিনিটে কত কিলোমিটার যায়? 40 মিনিটে যায় হাফ ইন্টু 40 মানে 20 কিলোমিটার। এবার ভাবো 40 মিনিট পরে এই ট্রেনটা এগিয়ে আসলো 40 কিলোমিটার, এই ট্রেনটাও এগিয়ে আসলো 20 কিলোমিটার। তাহলে 120-র মধ্যে থেকে 40 আর 20 অলরেডি রাস্তা কমে গেছে, তাহলে 40 আর 20 যোগফল 60, তাহলে বাকি রয়েছে আর 60 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা কে যাবে? এই ট্রেনটা তো দাঁড়িয়ে গেছে এখানে, এ তো আর এগোবে না। তাহলে এই দূরত্বটা, এই 60 কিলোমিটার দূরত্বটা এই দ্বিতীয় ট্রেনটা যাবে। দ্বিতীয় ট্রেনটার যেতে কত সময় লাগবে? 60 কিলোমিটার যাবে কত স্পিড নিয়ে? 30 স্পিড নিয়ে। তাহলে দূরত্ব বাই গতিবেগ করলে সময় পাওয়া যায়, কতক্ষণ সময় লাগবে? আমাদের 2 ঘন্টা সময় লাগবে। আর আগে তো 40 মিনিট এসেছে, তাহলে কি চেয়েছে? অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। তো আমরা যদি ওভারঅল দেখি, এই 2 ঘন্টা মানে 120 মিনিট পর মিলিত হওয়ার কথা। কিন্তু প্রথম থেকে যদি দেখি, প্রথম থেকে তো আরো 40 মিনিট ছিল, 120 যোগ 40 মানে 160 মিনিট পর মিলিত হবে। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, আমি সরে দাঁড়াচ্ছি, প্রত্যেকে ভালো করে দেখে নাও। সময়, দূরত্ব, গতিবেগ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এসেছে এবং এর থেকে পরবর্তীতে আমরা আরো একটা প্রশ্ন দেখতে পাবো। তার মানে এই চ্যাপ্টারটা আমাদের ইম্পর্টেন্ট। সেম ভাবে আমরা অংশীদারি কারবার থেকেও দুটো প্রশ্ন দেখতে পেয়েছি।
চলো এবার যাব 15 নাম্বার প্রশ্ন। 15 নাম্বার প্রশ্ন দেখা যাক। ভীষণ সহজ একটা প্রশ্ন। 15 নাম্বার প্রশ্নে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সংখ্যাটি এগুলো দ্বারা বিভাজ্য হবে। যখন এরকম ক্ষুদ্রতম বলবে, ক্ষুদ্রতম মানে হচ্ছে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, তাহলে এই যে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা মানে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, 12, 16 আর 28 এদের লসাগু হয় 336। অবশ্যই প্রত্যেকে করে দেখবে। কত দ্বারা বিয়োগ করার পর? 1 বিয়োগ করার পর। তো লাস্টে গিয়ে একটা আমাদের যোগ করতে হবে। উত্তর হয়ে যাবে 337, অপশন নাম্বার ডি। যদি শুধু বিভাজ্য বলতো তাহলে 336 উত্তর হতো। বলেছে 1 বিয়োগ করার পর বিভাজ্য হবে, তার মানে 1 নিশ্চয় ছিল আরো, 337 উত্তর অপশন নাম্বার ডি। দেখে নাও পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি আছে? 171 কি সংখ্যা? দেখো আবারও বেসিক থেকে প্রশ্ন, এবং যারা যারা চাইছো আমি নাম্বার সিস্টেমটা তোমাদের এই বেসিকটা বুঝিয়ে দিই যে কি কি ধরনের সংখ্যা হয় এবং সেগুলো কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, অবশ্যই কমেন্ট সেকশনে নাম্বার সিস্টেম লেখো, এর একটা ক্লাস আমি দেবো। 171 জোড় সংখ্যা তো না, এটা তো দেখতেই পারছো। অমূলদ সংখ্যাও না, কারণ একে পি বাই কিউ আকারে লেখা যায়। মূলদ সংখ্যা 171/1 লেখা যায়। মৌলিক না যৌগিক? 171 7 আর 1 যোগ করলে 8 আর 1 যোগ করলে 9, মানে 3 দিয়ে ভাগ যায়। ভাগ স্কয়ারে সেটা তো আর মৌলিক সংখ্যা থাকবে না, তাহলে যৌগিক সংখ্যা। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। চলো আবারও বলবো, অফলাইন সেন্টারের নাম্বারগুলো সবাই নোট করে নাও। অফলাইন সেন্টার বারাসাতের জন্য কল করো 9088890080 তে। কলকাতার জন্য কল করো 9088890035 এ। অবশ্যই যদি মনে করো যে অফলাইনে এসে আমাদের থেকে ক্লাস করতে চাইছো, অনলাইনের থেকে বাইরেও অনেক প্রশ্ন থেকে যায় মনে, আজকের ক্লাসটা দেখার পরেও হয়তো অনেক প্রশ্ন থাকবে যেগুলো কমেন্ট করবে, তারপরে আমি দেখবো, রিপ্লাই দেবো, অনেকটা টাইমের ব্যাপার। তো আমার সামনে বসে ক্লাস করতে চাইছো, আমার থেকেই ক্লাস করতে চাইছো, এবং এখানে অন্যান্য যে টিচাররা, প্রত্যেকটা সাবজেক্টে টিচাররা রয়েছেন, তাদের থেকে ক্লাস করতে চাইছো, এরকমটা যদি মনে হয় তাহলে অফলাইন সেন্টারে অবশ্যই যোগাযোগ করো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন বলছে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? যখনই কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়। তাহলে এখানে 120 আর 80 মানে 200 মিটার দৈর্ঘ্য তাকে যেতে হবে। কিলোমিটার পার ঘন্টায় আছে গতিবেগ, মিটার পার সেকেন্ডে কিভাবে নেব? মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য একে 5/18 দিয়ে গুণ করতে হয়। 4×18 = 72, 4×5 = 20 মিটার পার সেকেন্ড। 200 মিটার যেতে হবে, তাহলে কত সময় লাগবে? দূরত্ব বাই হচ্ছে গতিবেগ, 10 সেকেন্ড সময় লাগবে। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 10 সেকেন্ড। ঠিক আছে, চলো আঠেরো নাম্বার প্রশ্ন কি বলছে? কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9। অপশনগুলো একবার চোখ বুলিয়ে নাও তো, সবকটার যোগফল 9। দেখো 7 2 8 1 5 4 6 3, মানে এটা মিলে গেল। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। 72কে উল্টে দিলে হয় 27। 72 আর 27-এর গ্যাপ কি কোনোদিনও 9 হতে পারে? পারে না, দেখেই বোঝা যাচ্ছে। 18 আর 81 গ্যাপ 9 হতে পারে? পারে না। 54 আর 45 এদের গ্যাপ কত? 9। তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল উত্তর। ডিটাও একবার চেক করে নিতে পারো, 63 আর 36 গ্যাপ কখনো 9 হবে না। তো অপশন টেস্ট করে এই অঙ্কটার উত্তর করা যাচ্ছে। অপশন টেস্ট যদি না করো তাহলে এক্স আর ওয়াই ধরেও এর উত্তরটা করতে পারো, কিন্তু করার প্রয়োজন নেই। দেখলে তোমরা ডাইরেক্টলি অপশন টেস্ট করলে অনেক তাড়াতাড়ি উত্তর করা যাচ্ছে। 19 নাম্বার প্রশ্ন বলছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, এই জিনিসটা খেয়াল করো, অনেকেই এখানে ভুল করবে। এই যে বিক্রয়যোগ্য মূল্য দেখে একে বিক্রয় মূল্য ভাববে না। সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য কাকে বলে?
তোমরা ধরো একটা ওষুধ কিনতে গেছো, তুমি আগে দেখবে তো পিছনে কত টাকা লেখা আছে, সেই টাকার বেশি কি তুমি দোকানদারকে টাকা দেবে? দেবে না। তার কম হলে দেবে, ডিসকাউন্টে হলে দেবে। তাহলে কি সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। তাহলে 550 টাকা ধার্য মূল্য। কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 20% ছাড়। তাহলে 20% ছাড়ে বিক্রয় মূল্য কত হয়? 80 বাই 100, দুটো শূন্য কাটা গেল, 440 টাকা। এটা বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 15% লাভে। তাহলে 440 গুণ 100 বাই 115। আচ্ছা, এখানেও আমাদের দশমিকেই আছে, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 8800 বাই 23 দশমিকে আসবে। তাহলে উপরের কোনটি নয় হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো যেখানে ডিভিশন অ্যালগরিদম ব্যবহার হয়েছে। আচ্ছা, ডিভিশন অ্যালগরিদমে বলছে a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। দেখতে কিরকম? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, কিউ ফর কোশিয়েন্ট, আর ফর রিমাইন্ডার। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর এর ভ্যালুটা 0-র থেকে বড় অথবা সমান, কিন্তু বি এর থেকে ছোট হতে হবে। এবার দেখো, যখনই আমি দেখছি a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, এখানে আর এর ভ্যালু 2, 2 কি 2 এর থেকে ছোট আছে? নেই, তাহলে এটা হবে না। সেম 4 2 এর থেকে ছোট নেই, হবে না। 0 2 এর থেকে ছোট, এটা হবে। ডাইরেক্টলি সহজে যদি তুমি ভাবতে যাও, তুমি 24 কে ভাগ করছো 2 দিয়ে, তাহলে 12 দুগুণী 24 হবে, তো ভাগশেষ 0 হবে, সেটাই রয়েছে। চল 21 নম্বর প্রশ্ন বলছে একটি বাগানে 127টা চারা গাছ বাগানটাতে কিভাবে লাগানো হয়েছে? যতগুলো সারি আছে প্রত্যেক সারিতে ততগুলো করে চারা গাছ হয়েছে। মানে ধরো এক্সট্রা সারি আছে, প্রত্যেকটা সারিতে আবার এক্সট্রা করেই গাছ আছে, তাহলে এক্স গুণ এক্স, টোটাল গাছের সংখ্যা এক্স এর স্কোয়ার। সব শেষে দেখা গেল 6টা অতিরিক্ত আছে। তাহলে 127টার মধ্যে যদি 6টা অতিরিক্ত থাকে, সাজানো হয়েছে কটা? 127 বিয়োগ 6, 121টা। তার মানে এই গাছের সংখ্যা কার সাথে সমান? 121। তাহলে এক্স এর ভ্যালু কত? 121 মানে 11 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু 11। কতগুলি সারি আছে? 11টা। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। ক্লাস 4-5 এর অঙ্ক এটা, ঠিক আছে? ক্লাস 4-5 এ এই অঙ্কটা সবাই করে এসেছো। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? এই যে ক্রমিক সমানুপাতি, এটার মানে কি? ধরো প্রথম সংখ্যাটা নিলাম a বাই r, ঠিক আছে, পরের সংখ্যাটা নিলাম a, আর তারপরের সংখ্যাটা নিলাম a r। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যখন মাঝের সংখ্যাটা দুবার ব্যবহার হয়। ধরো a বাই r, এই যে এইটা মানে এখানটায় আলাদা করে দেখিয়ে দিচ্ছি, a বাই r ইজ টু a করলে কত আসবে? 1 বাই r ইজ টু 1, a কেটে যাবে, তার মানে 1 ইজ টু r। আবার a ইজ টু ar, এটা করলেও কি আসবে? 1 ইজ টু r। যেহেতু এটা একই আসলো, এরা বলা হয় ক্রমিক সমানুপাতি। কেন? মাঝের দুটো সেম। আর একটা জিনিস খেয়াল করতে হয়, এর প্রথম এবং শেষের গুণফলটা মাঝের গুণফলের সমান, মানে a স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এটা আর এটা গুণ করলেও a স্কোয়ার পাওয়া যাবে। তো আমরা এখান থেকে বলতে পারি মাঝের সংখ্যাটা হচ্ছে রুট ওভার, মানে এটা কিভাবে পাচ্ছি? রুট ওভার অফ a বাই r ইন্টু a r, মানে প্রথম সংখ্যা লাস্ট সংখ্যার গুণফলের রুট করলে মাঝের সংখ্যাটা পাওয়া যায়, এবং সেটাই পাওয়া গেল, ঠিক আছে? এইভাবে আমরা সাজালাম। বলেছে এদের গুণফল কি 343, এদের যদি গুণ করি আর আর কেটে যাবে, এটা a কিউব। a কিউব কত? 343। তাহলে এর ভ্যালু কত? কতর কিউব? 343, 7-এর, তাহলে এর ভ্যালু 7। মধ্য সমানুপাতি চেয়েছে তো, তাহলে এর ভ্যালুটাই চেয়েছে। অপশন নাম্বার এ 7 হয়ে গেল রাইট আনসার। তাহলে ক্রমিক সমানুপাতি বললে আমরা কিভাবে ধরবো? a বাই r, a আর a r। ওকে, চলো। দুইটি সংখ্যার অনুপাত 5:13, গসাগু 11 হলে সংখ্যা দুটি কত? কিছুই না, গসাগু দিয়ে ডাইরেক্টলি গুণ করে দাও।
মানে 5 11 55 আর 13 গুণ 11 করলে হয় 143। উত্তর হবে অপশন নাম্বার বি। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট গুণ করতে হবে। 100 টাকা এ এবং বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। তাহলে এ এবং বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? এটাও অনুপাতে বেসিক থেকে আমরা করতে পারবো। 100 গুণ 9/9 যোগ 11 20, মানে এ পাবে 45 টাকা। একইভাবে বি এর টাকা 100 গুণ 11/20, মানে 55 টাকা। তাহলে বি পাবে 55 টাকা। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। ঠিক আছে, জাস্ট আনুপাতিক ভাগাহার করে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে থাকে? এটার জন্য একটা সূত্র মনে রাখতে পারো, 30h মাইনাস 11/2m। ঘন্টা কত? 9, মিনিট কত? 15, মানে 270 মাইনাস 165/2। তাহলে 270 মাইনাস 82.5। (187.5) কিন্তু দেখো 187.5 9:15, মানে ঘটনাটা তো এরকম হওয়ার কথা, সামান্য একটু সরবে এরকম হওয়ার কথা। তো এটা তো 180 থেকে ছোট হওয়ার কথা। 9:15, 9টা এখানটায় থাকার কথা ছিল, 9:15 হয়েছে বলে সামান্য এগিয়েছে। তাহলে আমরা উল্টো দিক দিয়ে যদি ভাবি, পুরো ঘড়িটা মানে 360 ডিগ্রি, এই দিকের কোণটা পেয়েছি, তাহলে এই কোণটা কি করে বার করবো? 360 মাইনাস 187.5, 172.5। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। এখানে একটু বলে রাখি, আমি কোশ্চেনে অপশনটা তোমাদের জন্য চেঞ্জ করেছি। অপশনে 180 ডিগ্রি ছিল, কিন্তু 9:15 অ্যাকচুয়ালি পুরোপুরি 180 হয় না, কারণ কিছুটা এগিয়ে যায়। তো এক্সাক্টটা হচ্ছে 172.5। আর যদি পরীক্ষায় তোমাকে সোজা করতে চায় তাহলে 180 অপশনে থাকবে, সেটা দিলেও হবে। ঠিক আছে, কাছাকাছি যেটা পাবে সেটাই উত্তর হবে। চলো, এই গেল আমাদের 25টা প্রশ্ন। তার মধ্যে কি কি প্রশ্ন পেলাম? ক্যালেন্ডার পেলাম, ক্লক পেলাম, এছাড়া নাম্বার সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি। অংশীদারি কারবার, লাভ ক্ষতি, অনুপাত, সুদ কষা, আর সময় দূরত্ব গতিবেগ, সময় কার্য, এই চ্যাপ্টার গুলোই তার মানে আমাদের ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি ডিটেলসে অবশ্যই ক্লাস করাবো। তোমরা কে কিভাবে ক্লাস করতে চাইছো আর মিসলেনিয়াসের প্রস্তুতি আমাদের থেকে নিতে চাইছো কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ক্লাসটা করে কেমন লাগলো সেটা জানিও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।